ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। অপারেশন মিডনাইট হ্যামার নামে এই অভিযানকে অসাধারণ সাফল্য বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেন এই পদক্ষেপ আরও স্থায়ী শান্তির দরজা খুলে দেবে, যেখানে ইরানের আর পারমাণবিক শক্তি ধর হওয়ার সম্ভাবনা থাকবে না। অন্যদিকে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই হামলা ক্ষমার অযোগ্য। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান তাদের বিশ্লেষণে বলছে, প্রথম দিকে ধারণা ছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখন মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী আমেরিকাকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন। নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে বলা হয়েছে, আমেরিকার হামলা মূলত তিনটি অনিশ্চয়তা তৈরি করেছে। এক, ইরান কিভাবে আমেরিকার উপর পাল্টা আঘাত হানবে। ইরানের সামনে অনেক পথ খোলা। তারা ইরাকে, বাহরাইনে কিংবা অন্য কোথাও অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে, তারা সাইবার হামলা করতে পারে, আমেরিকান দূতাবাসে আক্রমণ করতে পারে, অথবা কোনো জঙ্গি গোষ্ঠীকে দিয়ে সন্ত্রাসী হামলা করাতে পারে। আরেকটি সম্ভাব্য পদক্ষেপ হতে পারে হরমুজ প্রণালী আংশিক বা পুরোপুরি বন্ধ করে দেয়া। তারা তেলবাহী জাহাজে আক্রমণ চালাতে পারে বা সামুদ্রিক মাইন পেতে দিতে পারে। তবে সবশেষ যে আপডেটটি আমাদের হাতে আছে সেটা হলো, ইরানের প্রেস টিভি আজ জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। দ্বিতীয় অনিশ্চয়তার বিষয়টি হলো, ইসরায়েল ও আমেরিকার হামলা কি ইরানের পারমাণবিক কর্মসূচি আসলেই বন্ধ করতে পেরেছে, নাকি এটি উল্টো আরো গতি এনে দিয়েছে। ইসরায়েল ও আমেরিকার হামলার ফলে ইরান এখন এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে তাদের সত্যি পারমাণবিক অস্ত্র দরকার, কারণ যদি তাদের পরমাণু অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল হয়তো এত সহজে ইরানে বোমা ফেলতে সাহস করতো না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা হলো, এটি কি সংঘাতের শেষ নাকি নতুন এক যুদ্ধের শুরু। আমেরিকার হামলায় ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করেছেন, আমেরিকার সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্য একটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা চক্রে পড়ে যেতে পারে। তিনি উল্লেখ করেন, অঞ্চলটি ইতিমধ্যেই সেই পরিস্থিতির দ্বার প্রান্তে। সৌদি আরব, ওমান, মিশর, কাতার, ইরাক, লেবানন এই হামলার নিন্দা জানিয়েছে, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চীন। তারা বলছে এই হামলা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কেয়ার স্টারমার আবারও বলেন, আমরা ইরানকে আলোচনায় টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি। অর্থাৎ অনেক জায়গা থেকে অনেক আহ্বান, নিন্দা, প্রতিক্রিয়া, নানা কিছু আসছে। তবে সেটি মনে হয় না যে আমেরিকার যে নীতি, অর্থাৎ ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ হিসাবে তাদের সক্ষমতা অর্জন করতে দেয়া যাবে না, সেটি থেকে কোনোভাবে টলাতে পারবে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া আছে, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আমেরিকা নিজে এখন যুদ্ধে জড়িয়ে পড়েছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। সপ্তাহের বাছাইকৃত সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হেসান জুয়েল, এবং এইসব বিষয় নিয়ে আলোচনা করতে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন অনলাইনে কলাম লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস, এবং একই সঙ্গে টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে আছে প্রশ্নটা শুরুতে রাখতে চাই, যে অনিশ্চয়তার কথাগুলো বলা হচ্ছিল, অর্থাৎ যুদ্ধ কি কমলো নাকি আরো বাড়লো? আচ্ছা, এটা আমার কাছে মনে হয় যে নিশ্চিত যে আরো বাড়লো, এটা কমেনি। কারণ ইসরায়েল এবং ইরান তাদের দুজনেরই এটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, আর আমেরিকা এটাকে সিলেক্ট করলো, এমন ভাবে এখানে এই যুদ্ধে জড়ালো। এখন আমেরিকারও এখান থেকে কি বলবো, মানে ফিরে পিছিয়ে আসার তেমন কোনো একটা জায়গা নেই। আর যে কূটনৈতিক যে বলছে আলোচনার কথা, তো আমি যেই একটা দেশ যখন আরেকটা দেশে বোমা বর্ষণ করছে, তারপর বলছে যে এখন চলো আমরা শান্তির কথা বলি, এটা তো আসলে হবে না। এটা এটা কখনোই হবে না। আর যদি সত্যি আমেরিকা একটু কমিটমেন্ট থাকতো কূটনৈতিক আলোচনার প্রতি, যে আলোচনা কিন্তু আলোচনা চলছিল এবং আলোচনায় অনেক পজিটিভ জিনিস ছিল, যদিও আমেরিকা বারবার তার আপনার ইয়েটা কি বলবো, রেড লাইনটা পাল্টাচ্ছিল, তারপর আলোচনা চলছিল। যদি সেই কমিটমেন্টটা থাকতো তাহলে ইসরায়েল তো
আমেরিকার গ্রিন লাইট নিয়ে আক্রমণ করেছে, তাহলে এই আক্রমণটা হতো না। কাজে আমেরিকার এটা কোনো মানে এই ব্যাপার কূটনৈতিক এতে কোনো আপনার কমিটমেন্ট নাই। এবং ইসরায়েলের মতো তারা চায় এটা শুধু আপনার নিউক্লিয়ার পাওয়ার নিয়ে কথা না, তারা ইরান দেশটাকে ঠিক যেভাবে করে ইরাক, লিবিয়া, সিরিয়া আমরা বারবার দেখেছি যে এই সমস্ত দেশকে ফেল স্টেট করে ফেলেছে, ইরানকেও তারা একেবারে সেই জায়গায় দিয়েছে। জি, হাসান ফেরদৌস, আপনার কাছেও একই প্রশ্ন, পাশাপাশি যে বিষয়টি জানতে চাই, আমরা দেখলাম যে প্রেসিডেন্ট 2 সপ্তাহের সময় দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে 2 সপ্তাহ সময় দিয়েছে, এর আগে তিনি বলছিলেন 1 সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে যাই হোক, কিন্তু পরবর্তীতে তিনি 2 সপ্তাহের সময় দিলেন। 2 দিনের মাথায় এমন একটি অভিযান চালানো হলো যেটি প্রেসিডেন্ট জানতেন এবং খুব কাছের 2-1 ব্যক্তি ছাড়া খুব বেশি মানুষ জানতেন না। প্রেসিডেন্ট কেন মনে করলেন যে 2 দিনের মাথায় বোমা ফেলতে হবে এবং ইরানকে তার কথা মতো, যেটি রেজিম চেঞ্জের কথা আজকে তিনি টুইট করেছেন তার সোশ্যাল মিডিয়া, যে রেজিম চেঞ্জের বিষয়টিও তিনি এখানে উল্লেখ করছেন, অর্থাৎ নতুন নতুন উইন্ডো খুলে যাচ্ছে, নতুন নতুন অ্যাঙ্গেল খুলে যাচ্ছে, আসলে আমেরিকা চাইছে কি? তোমার প্রথম প্রশ্ন থেকে আমি যাই। সবাইকে শুভেচ্ছা, আপনার দেখে ভালো লাগছে। আপনার সাথে আমি গত শুক্রবার কথা বলেছি এবং আমরা অনেক বিষয়ে মতান্তর আমাদের রয়েছে, আজকেও বোধ করি মতান্তরই থাকবে। যেমন আপা শুরু করলেন যে যুদ্ধ বাড়বে, আমার একটা যুদ্ধ বাড়বে না, এবং কেন বাড়বে না তা আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। এই যুদ্ধে আজকে 8-9 দিন শুরু হয়েছে, 12 তারিখ থেকে আজকে 1 সপ্তাহ বেশি চলে গেল। ইরান কার্যত বিধ্বস্তের দেশ। আমেরিকার এই বাংকার বাস্টার বোমা বর্ষণের ফলে 3টে স্থাপনায় মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলছি না যে ইরানের পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা নিশ্চিন্ন হয়েছে, কিন্তু এই 3টি ক্ষেত্রই খুব বড় রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চেয়ে বড় কথা, যুদ্ধ করবার জন্য যে রসদ দরকার ইরানের তা নেই। আমি আগে দিন বলে দিলাম, ইরানের হাতে সব মিলে আছে মাত্র 3800টি ব্যালিস্টিক লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, মিডিয়াম রেঞ্জ, শর্ট রেঞ্জ আরো আছে। আজকে যেমন ইরান বিকেলে একটি মাত্র ব্যালিস্টিক মিসাইল ছেড়েছে, এই মিসাইলটি কয়েক ঘন্টা মানে না আসার আগে তা ইসরায়েল নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মানে ইরান অ্যাজ এন এফেক্টিভ মিলিটারি ফোর্স এখন কার্যত স্পেন ফোর্স, তার কি ক্ষমতা নেই। তার কি ক্ষমতা আছে? ইরান তার পার্শ্ববর্তী এলাকায়, আমরা জানি যে মধ্যপ্রাচ্যে প্রায় 19-20টি মতো মার্কিন স্থাপনা আছে, সামরিক বাহিনী বেজ আছে, এয়ার বেজ আছে, নানা রকম রিফুয়েলিং সেন্টার আছে, রাফলি 20 সেন্টার তারা আছে। প্রায় 50,000 আমেরিকান সোলজার সেখানে স্টেশন আছে। ইরান সেখানে আঘাত হানতে পারে। এটা জুয়েল, আপনি বলেছেন ইরান আরেকটা ক্ষমতা কি আছে? নাশকতামূলক কাজ করা, নিজে অথবা তার প্রক্সির মাধ্যমে তারা হামলা চালাতে পারে আমেরিকান স্যাবলিশমেন্টের উপরে, অথবা ইসরায়েলের বিরুদ্ধে হতে পারে। কিন্তু এগুলি হবে গিয়ে কাঁচের দেয়ালে টোকা মারা, কোনো একটা আঁচড় পড়বে, এটা আমেরিকা পড়বে না, ইসরায়েল পড়বে না। ইরান যেমন আমি বলার চেষ্টা করছি যে ইরানের হাতে এখন এফেক্টিভ ক্ষমতা খুব শীত। একটি ক্ষমতা তার আছে, তুমি যেটা বলেছো, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। এর আগে একবার ট্রাই করেছে, আমরা জানি ইরান এই প্রথমবার নয়, কিন্তু হরমুজ প্রণালীটা কি, এটা আসলে কি? এটা দিয়ে প্রায় 15% গ্লোবাল ট্রেড, মূলত জ্বালানি সামগ্রী, গ্যাস ইত্যাদি যায়। এবং ইরানের বিদেশের বাণিজ্য করবার প্রধান সূত্র হচ্ছে এই হরমুজ প্রণালী। ইরানের আমরা জানি অসংখ্য স্যাংশন এসে জর্জরিত, তেল বিক্রি করতে পারে না সে ফরমালি, সে ইলিগালি তেল বিক্রি করে মূলত চীনের কাছে, অংশত ভারতের কাছে। এবং এইটা হচ্ছে পথ, যদি এই পথটা বন্ধ হয়ে যায়, চীন খেলবে এবং ইরানের একমাত্র না হলেও প্রধান আয় উৎস বন্ধ হয়ে যাবে। ফলে আমেরিকার ক্ষতি হতে হবে, তেলের দাম বাড়া শুরু করেছে অলরেডি, কিন্তু বড় ক্ষতি হবে ইরানের নিজের। ফলে আমার মনে হয় যে, একটু আগে তুমি আমাদের জানালে যে পার্লামেন্ট আইন পাশ করেছে বা প্রস্তাব পাশ করেছে, সিদ্ধান্ত আসেনি। এই সিদ্ধান্ত হবে আত্মঘাতীমূলক একটা সিদ্ধান্ত যদি এই পথে যায়। আরো বলি আমি, সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে ক্ষতি হবে আমাদের মতো দেশের, বাংলাদেশের মতো দেশের, যারা ডিপেন্ড করে আমদানি করা জ্বালানি তেলের উপরে। তাহলে কি হবে এখন? তোমার প্রশ্ন হচ্ছে তাহলে কি হতে পারে এখন? আমি 2-3টে পথ দেখি। আমি আজকে যদি তোমরা প্রেস কনফারেন্স দেখে থাকো, পিটার হেক্সের প্রেস কনফারেন্স এবং আমাদের হোয়াইট হাউসের যে প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে
আমেরিকান চেয়ারম্যান জয়েন্ট চিফস সেখানে ছিলেন। মধ্য কথা তারা কি বলছেন? প্রথম কথা, পিটার হেক্সেল বলছে যে আমরা শেষ করে দিয়েছি, অবলিটারেট করেছি আমরা, কিন্তু জেনারেল কেইন বলছে যে না, আমরা জানি না, আমরা এখনো জানি না কতদূর কি করেছি আমরা। আর আমরা এখন জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, একাধিক সূত্র থেকে, যে কোয়াইট লাইকলি ইরান তার পারমাণবিক ভান্ডার আগে সরিয়ে নিয়েছে। তারা জানতো তাদের কাছে রাখলি 40 কেজি বোধ করি, আমি যদি মনে পড়ে না, 60% এনরিচড ইউরেনিয়াম তার কাছে আছে, যা কিনা তারা ব্যবহার করতে পারে 40 বা 400, আমি মেবি আমি কনফিউজ, তোমরা চেক করে দিতে পারি আমরা। তার কাছে ছিল, এটা সে ছড়িয়ে ফেলেছে। তার মানে ইরানের কাছে ক্ষমতাটা অটুট আছে, এটা একটা বক্তব্য। ফলে ইরান যদি চায় এই enriched uranium দেশে দ্রুত দ্রুত মানে কত দ্রুত, it may take few months, not immediately, কারণ ডেলিভারি মেকানিজম না। আমার খুব প্রিয় একজন লেখক হচ্ছে কি, মানুষ হচ্ছে দিয়ে ওয়ালিন আছে, ইরানি ভদ্রলোক, ইরানি লেখাপড়া করেছেন, এখন এখানে জন হপকিন্সে পড়ান। তিনি 3টি পসিবিলিটির কথা বলছেন। তার প্রথম কথা হচ্ছে যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে বটে, কিন্তু নিঃশেষিত নয়, আহত হয়েছে, বাট নট কমপ্লিটলি স্পেন্ট। 2 নম্বর, তিনি বলছেন যে ইরানের রেজিমকে টিকে থাকতে হলে এটা পাল্টা তার ভাবতেই হবে। আমি আক্রান্ত হয়েছি, আমি বিদ্যুৎ করতে যাই, আমার উপর আক্রমণ তুমি করেছি, আমার সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা আক্রান্ত হয়েছে, আমি চুপ করে বলে থাকবো? প্রবাবলি নট, আমাকে পাল্টা কিছু করতে হবে। দ্বিতীয় পসিবিলিটি। থার্ড, তিনি বলছেন যে এর ফলে ইরানের সবচেয়ে কট্টরপন্থীরা, হার্ড লাইনার্সরা ক্ষমতার কেন্দ্রে চলে আসবে। ইরানের মধ্যে একটা সিগনিফিকেন্ট অংশ এখনো প্রবলভাবে মার্কিন বিরোধী, ইসরায়েল বিরোধী, এবং প্রবাবলি তারা এখন ক্ষমতার কেন্দ্রে আছে, এবং এই হার্ড লাইনাররা সহজে সহজে মাথা নত করবে না। এটি ওয়ালি নাসেরের অ্যানালিসিস। আমারটা একটা ভিন্ন অ্যানালিসিস আমি শেষ করছি, হচ্ছে এই যে ইরান এখন এতটাই খারাপ অবস্থাতে পৌঁছেছে, তার পক্ষে পাল্টা আঘাত করার ক্ষমতা একদম নেই। সে এখন একটা অফ র্যাম্প খুঁজবে, কিভাবে আমি অন্য পথে এই সমাধান করতে পারি। আমি সেফ এক্সিট, তারা কি করছে? হ্যাঁ, সেফ এক্সিট খুঁজবে তারা, সেফলি কিভাবে এক্সিট, মানে ফর্মাল নয়, ইনফর্মাল পথে। এবং সেজন্য সে কার কাছে গেছে? তার নিকটবর্তী উপসাগরীয় দেশগুলির কাছে। আমরা জানি কি, আমরা আজকে জানতে পেরেছি বাহরাইন, ওমান, কাতার এবং সৌদি আরব যৌথভাবে উদ্যোগ নিয়েছে মার্কিন সরকারকে বোঝাতে যে না, এটা কার বাড়িও না। এরা কিন্তু ঘনিষ্ঠ অ্যালাই বোর্ড ইসরায়েল এবং আমেরিকার। তারা বলছে যে এটা আর বাড়িও, এই কারণে বাড়িও না, যেটা বাড়লে আমাদের দেশগুলি ডিস্ট্যাবিলাইজ হয়ে পড়বে। কেমন? আমার নিজের ধারণা যে এই অপ্রাণ ব্যবহার করে ইরান কোয়াইট লাইকলি ডিপ্লোম্যাটিক আলোচনায় সম্মত হবে। জি, ডক্টর মেহরাজ মোমেন, আপনার কাছে যেটি জানতে চাই, মূলত আমেরিকা তার এই হামলার পেছনে যে যুক্তিটি দেখাচ্ছে, কিংবা যে প্রতিক্রিয়ার পেছনে যুক্তিটি দেখাচ্ছে, সেটা হলো ইরানকে আমরা বলছি তোমরা পারমাণবিক চুক্তিটি আমাদের সাথে করো, আলোচনার টেবিলে আসো, এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এটি শান্তির পথটাকে আরো প্রসারিত করবে। ইরান বারবার বলছে, আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন আমাদেরকে পাল্টা হামলা করতেই হবে, করতেই হবে। তিনি বলছেন না যে আমরা করছি কিংবা করব, আমাদেরকে করতেই হবে। এই অবস্থায় আপনার কাছে কি মনে হয় আসলে কোথাও নিঃশর্ত আত্মসমর্পণ যেটি প্রেসিডেন্ট চেয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন, সেটি ইরান করবে, নাকি ইরান আসলে যেটি হাসান ফেরদৌসও বলছিলেন যে একটা এমন একটা পথ খুঁজবে যে পথে আসলে সম্মানও থাকে, আবার তারাও টিকে থাকার একটা বিষয় থাকে, এই পথটা কি আসলে তাদের জন্য এখন একমাত্র পথ বলে মনে করেন, নাকি বিকল্প পথও থাকতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন ওদেরকে মানে আলোচনায় আসতে, আলোচনায় তো তারা ছিল, আলোচনা থেকে তো তারা বার হয়নি, আলোচনা থেকে তো আলোচনাটাকে তো একদম ইসরায়েল আক্রমণ করে শেষ করে দিল। তো যে আলোচনা থেকে বার হয়নি তাকে বারবার এই আহ্বান জানানো, মানে এটা একটা খুবই হাস্যকর জিনিস। আচ্ছা, 2 নম্বর কথা, আমি হাসান ফেরদৌসের কিছু জিনিসের সাথে আমি একমত না। আমার কাছে মনে হয় না ইরান এত দুর্বল, কারণ ওই আঘাতের পরে কিন্তু তারা তেল আবিব এবং হাইফাতে অনেক বড় আঘাত করেছে, এবং আমার কাছে মনে হয় না যে তারা একদম স্প্যান, তাদের হাতে তাদেরও কিছু হিসাব আছে, তাদেরও কিছু আছে, মানে এটা তো অবশ্যই অসমক্ষমতা। আমরা যদি শুধু আমেরিকা না ইসরায়েলের সাথে যদি তুলনা করি, ইরানের ক্ষমতা সেই তুলনায় অনেক সীমিত। তারপরও আমি বলবো যে আমার কাছে মনে হয় না যে এখানে আত্মসমর্পণ হবে।
হ্যাঁ, সেফ এক্সিট তারা খুঁজতে পারে, কিন্তু সেটাও একটা তারাও কিন্তু এই পর্যন্ত ইসরায়েলের কম ক্ষতি তারা করেনি। মানুষের জীবন হয়তো যায়নি, কিন্তু অনেক তারা মানে ইসরায়েলের শুধু স্থাপনা না, ইসরায়েলের যে তারা সাইকোলজিক্যালি যে ট্রমার মধ্যে দিয়ে ইসরায়েলের মানুষ যাচ্ছে, এটা যে সম্ভব হবে এটা আর কেউ মানে এটা আমরা কেউ কল্পনা করিনি। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে তারা যেভাবেই হোক একদম ধরেন সামনাসামনি না হলেও তারা কোনো না কোনো ভাবে এই সংঘাতটাকে তারা চালিয়ে যাবে। তারা বহুদিন ধরেই যাদের প্রক্সি দিয়ে হামাস দিয়ে হিজবুল্লাহ দিয়ে অনেক ক্ষয়ক্ষতি করেছে, এখন হয়তো সেটাও আবার হয়তো সেদিকে যেতে পারে। কিন্তু তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে যে আমেরিকান বেস গুলোতে আক্রমণ না করা, কারণ আমার কাছে মনে হয় সেটা করলে একদম আমেরিকাকে আবার আরেকটা সুযোগ দেওয়া হয় আরেকটা পাল্টা আক্রমণে। তারা যে কাজটি করে যাচ্ছে ইসরায়েলে আক্রমণ, সেটাই যাতে তারা আমার কাছে মনে হয় সেটাই হয়তো করে যাওয়াটাই সমীচীন হবে। তবে আমার কাছে অফরান্স হয়তো খুঁজতে পারে, কিন্তু সেফ এক্সিটের কথা কিন্তু আমার কাছে মনে হয় না, মানে নিঃস্বার্থ আত্মসমর্পণ আমার কাছে মনে হয় এটা একেবারেই হবে না। এবং আমি কিন্তু ইরানকে মানে হাসান ফেরদৌস যেরকম দুর্বল দেখছেন, আমি কিন্তু ওরকম দেখছি। হাসান ফেরদৌস, সেটা হলো যে এটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে, আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় আমেরিকান দূতাবাসের বাইরে বিক্ষোভ করতে দেখছি, নিউ ইয়র্কে প্রতিক্রিয়া হচ্ছে, হোয়াইট হাউসের সামনে সভা সমাবেশ হচ্ছে, এবং একই সাথে আমরা যদি বলি যে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোরান মামদানি তিনি একটি স্টেটমেন্টে বলছেন যে প্রেসিডেন্ট তো আসলে ম্যান্ডেট পেয়েছিলেন যুদ্ধ বন্ধ করার কথা বলে, তিনি নতুন করে যুদ্ধের উইন্ডো খুলছেন, তিনিও সেটি নিন্দা জানাচ্ছেন। মামদানির অবস্থান এবং দেশব্যাপী কিংবা বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া হচ্ছে, সেটি কি কোনো প্রভাব রাখতে পারে বলে আপনার কাছে মনে হয়? এই প্রশ্ন আগে আমি একটু বলি, আপাতত কথা বললেন জি। ইরান কি? ইরানের আছে যুদ্ধের আগে ৩,৮০০ লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধের প্রথম দিন তারা ব্যবহার করেছে অলমোস্ট ১,৫০০ ব্যালিস্টিক মিসাইল, যার বড় ৭টা বা ৮টা ঢুকে পড়েছে ইসরায়েলের ভেতরে। আমি আগে বলেছি, বুঝিয়ে বলেছিলাম ইরানের ৩টা স্তরের এয়ার ডিফেন্স আছে। এই এয়ার ডিফেন্সটা যখন অনেক মিসাইল একসাথে আসে ওভারওয়েলম হয়ে পড়ে, আটকাতে পারে না, অনেকগুলি এখন একসাথে যায়, দুটো পাঁচটা যায়, তাকে অনায়াসেই তাকে আগে থেকে ভেঙে ফেলা যায়। আমি তোকে বললাম যে আজকে মাত্র একটি ব্যালিস্টিক মিসাইল আমরা লাইভ দেখলাম সিএনএনে, অ্যান্ডারসন কুপার সেখানে ছিলেন তার সময়, সাইরেন বাজলো, একটি ব্যালিস্টিক মিসাইল এসছে এবং তা আসবার আগেই ভেঙে ফেলা হয়েছে। ইরানের আসলে সেই ক্ষমতা নেই। আজকে তাদের হাতে শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ মিসাইল এবং ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক ক্রুজ মিসাইল, আর আছে কয়েক হাজার ড্রোন। ড্রোন কি জানেন? স্লো মুভি অ্যারিয়াল ভেহিকল, স্লো মুভি, দেখা যায় আমার দিকে আসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাই হ্যাঁ আমার দিকে হেলিকপ্টারের মধ্যে এগিয়ে আসছে, এবং তার প্রতিটিকেই কিন্তু প্রায় প্রতিটিকেই আমরা দেখেছি। অক্টোবরের ঘটনা মনে আছে নিশ্চয়ই, সেখানে 200 তার 250 তারা পাঠিয়েছিল, সিঙ্গল ওয়ান এক্সপোর্ট করেছে ইরানের ভেতরে। আসবার আগে আমেরিকা, ফ্রান্স, ইউকে এবং জর্ডান অংশ তো সেগুলিকে ধ্বংস করে দিয়েছে। তবে কাজে বলছি আমি অনেস্টলি, আমরা যদি অনেস্টলি অ্যাসেস করি, ইরানের সেই ক্ষমতা নেই পাল্টা আঘাত করবে। আমি জানি একটা পাল্টা ন্যারেটিভ দেওয়া হচ্ছে ইরান মহা কিছু করেছে, লক্ষ্য করে দেখবেন যে গত 3 দিনে বা 4 দিনে এই ক্ষয়ক্ষতির বিবরণটা অনেক বেশি করে প্রকাশ করা হচ্ছে। কেন জানেন? যাতে করে ইসরায়েলের ব্যাপারে আমেরিকার লোকের সিম্প্যাথি বাড়ে, যাতে করে চাপটা বাড়ে আমেরিকার উপরে, কিছু করো একটা, যাতে আমরা এমন ক্ষতিগ্রস্ত হয়েছি। বাস্তব তথ্য হচ্ছে যে ইসরায়েলের কোনো মিলিটারি ইনস্টলেশন, কোন সামরিক স্থাপনা আক্রান্ত হয়নি, কোন একটি সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি। যে 21, 22 বা 30 জন মারা গেছে, আমাদের 7 জন আবার প্যালেস্তিনি। প্যালেস্তিন এলাকায় কিন্তু ইসরায়েলের আয়রন ডোম এক্সচেঞ্জ অদ্ভুত যায় না। ফলে রিয়েলিস্টিক অ্যাসেসমেন্ট হচ্ছে যে ইরানের সে ক্ষমতা নেই। ইসরায়েলের সাথে এবং আমেরিকা আছে, মাথা রাখতে হবে যুদ্ধটা একটা ইসরায়েলের সাথে না, কিন্তু যুদ্ধটা করছে ইসরায়েল এবং আমেরিকা মিলে। যে অস্ত্রগুলি আসছে, যে অর্থ আসছে, যে বারুদ আসছে, সবটা আমেরিকা থেকে আসে। বলে এই যুদ্ধটা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ এবং বিশ্বের সবচেয়ে টেকনোলজিক্যালি মিলিটারি অ্যাডভান্স কান্ট্রি ইসরায়েল, তারা একটা যুদ্ধ করছে কার বিরুদ্ধে? একটা খোলা অর্থনীতির দেশ ইসরায়েল। এই মুহূর্তে আমি আগে বলেছি, আগে বুঝিয়ে বলেছিলাম, তার রিয়াল তার মূল্যমান অর্ধেক হারিয়েছে। তরুণদের মধ্যে ব্যাপক আনএমপ্লয়মেন্ট,
মুদ্রাস্ফীতি এবং তার চেয়ে বড় কথা দেশের ভেতরে অসন্তোষ এই রেজিম নিয়ে। ইরানের সেই শক্তিটুকু নেই, ইচ্ছা আছে, নৈতিক ক্ষমতা আছে, কিন্তু রিয়েল কোনো শক্তি নেই। ইরান পাল্টা আঘাত আনে আমেরিকা অথবা ইসরায়েলের উপরে। সেদিনই বলছি আমি, এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় যদি অফ র্যাম্পে একটা মিনিংফুল তাদের যে সম্মানজনক একটা এক্সিট থাকে। আচ্ছা, তুমি অন্য প্রশ্ন করেছো যে আবার একটু বুঝিয়ে বলো আমাকে। দেশের ভিতর যে প্রতিক্রিয়া হচ্ছে, জি এই যে প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ সিগনিফিকেন্ট, প্রতিবাদ প্রয়োজন। প্রতিবাদ না হলে কি মনে হবে যে আমেরিকা যা খুশি করতে পারে, আমেরিকা করে যা খুশি, আমেরিকা কারো দরকার করে না। মনে হয় নিশ্চয়ই 2003 সালে ইরাক যুদ্ধের সময় বিশ্বের সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারিতে, সারা বিশ্ব জুড়ে আন্দোলন। এই নিউ ইয়র্কে 15 লক্ষ লোক বিক্ষোভ করেছে, লন্ডন ইভেন বিগের বিক্ষোভ হয়েছে, কিন্তু যুদ্ধ বন্ধ হয়। আমেরিকা যদি চায় যুদ্ধ করতে, বিশেষ করে যদি এরকম একজন প্রেসিডেন্ট, যুদ্ধ তারা করতেই পারে। কিন্তু যদি আমরা প্রতিবাদটা আরো উঁচু গলায় করতে পারি এবং আমাদের সঙ্গে রাষ্ট্রগুলি যুক্ত হয়, সরকারগুলি যুক্ত হয়, তাহলে এই প্রতিবাদটা বড় জোরানো। কিন্তু এর বাইরে সিম্বলিক ভ্যালু ছাড়া, এই আন্দোলনের সিম্বলিক ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু কিন্তু নেই। তার কারণটা কি? এটাকে পছন্দ করে এমন লোকের সঙ্গে আরো বেশি। তার প্রমাণ কি দেখো? প্রমাণ হচ্ছে মার্কিন কংগ্রেস। মার্কিন কংগ্রেসে কজন লোক, কজন মেম্বার কন্টেন্ট করেছে হাতে গুলো দেখো। যে নতুন প্রস্তাব আনা হয়েছে ওয়ার পাওয়ার অ্যাক্টের উপরে, কজন লোক এন্ডোর্স করছে? সকল পক্ষই। কারণ আমরা জানি যে ইসরায়েল লবির প্রভাব প্রচন্ড দু দলের উপরে, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান। তারা সব, এবং এই রিফ্লেকশন দেশের যারা এখনো সাইলেন্ট মনে করা যায়, রাস্তায় নামেনি ইসরায়েলের পক্ষে, তার সংখ্যা কিন্তু কম মোটেই নয়। রাস্তায় নেমেছি আমরা যারা বিপক্ষে, তার মানে এটা কি আরো একটা সংখ্যা আছে, মেবি ইভেন বিগার, যারা এই যুদ্ধের পক্ষে। এবং আপনাকে বললাম, এই যে ক্ষয়ক্ষতির বিবরণ, যত আপারা এই ক্ষয়ক্ষতির বিবরণ দেবে, তত চাপ বাড়বে ট্রাম্পের উপরে। করো, ইসরায়েল ধ্বংস হয়ে গেল প্রায়। ইসরায়েলে কিন্তু ঘন্টাটা হয়নি এই গত 7 দিনের যুদ্ধে। জি ম্যানেজ মোমেন, আপনার কাছেও আন্তর্জাতিকভাবে যে প্রতিক্রিয়াগুলো তৈরি হচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়া, ওআইসি, আমরা দেখতে পাচ্ছি ইরানের পররাষ্ট্র সচিব জেনেভায় গিয়েছেন ইউরোপিয়ান কাউন্টার পার্টির সঙ্গে বৈঠক করতে, এবং আজকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকও হয়েছে। এই বৈঠকগুলো আদৌ কি কোনো সলিউশন আনতে পারে, নাকি আসলে আমেরিকা যা চাইছে তাই আসলে হবে? কারণ আমেরিকানদের মধ্যে অনেকের মধ্যে, যেটি হাসান ফেরদৌস বলছিলেন, এই সেন্টিমেন্টটা তো আছে যে ইরান সবসময় হুমকি দিয়ে যায়, ইরান সবসময় দুর্বল একটা দেশ, আমেরিকার জন্য হুমকি তৈরি হবে, এটা তো হতে পারে না। দেখেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তো আসলে দুটি নিয়ম বিরাজ করে, একটা হচ্ছে শক্তিশালী দেশের জন্য, একটা হচ্ছে যে দুর্বল দেশের জন্য। এখন যে জিনিসগুলো হবে, ঠিক যেরকম ভাবে হাসান ফেরদৌস বললেন যে এই দেশে আমরা যতই পথে নামি না কেন, আমারও মনে আছে যে 2003 ইরাক যুদ্ধের আগে আমি অ্যাকচুয়ালি ড্রাইভ করে অস্টিনে গেছিলাম সেই ওয়ারের বিরুদ্ধে সেই প্রোটেস্টে অংশগ্রহণ করার জন্য। কত বড় প্রোটেস্ট ছিল সারা দেশ জুড়ে, কিন্তু কোনো কিছুই হয়নি, ওটার একটা খালি সিম্বলিক ভ্যালু ছিল। তো ঠিক আন্তর্জাতিক ক্ষেত্রেও আপনার ধরেন যে কথাগুলো হচ্ছে, ইরানের সপক্ষে যাই হচ্ছে, এগুলো মোটামুটি সিম্বলিক ভ্যালু। কারণ যে শক্তিশালী যে নিয়ম, কারণ ইরাক যুদ্ধের তো এটা একটা অনেকটা রিপিটের মতো। আপনি যদি মনে করেন ইরাক যুদ্ধের যে খসড়াটা ছিল, সেখানে খালি কয়েকটা জায়গায় নাম চেঞ্জ করে ইরাকের জায়গায় ইরান দিলে কিন্তু একই মানে একই নাটক আমরা আবার দেখছি। কিন্তু তারপরও, এবং ইরাকে যে গিয়ে আমেরিকা যে কথা বলেছিল, সেগুলো সেই আপনার ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন পাওয়া যায় নাই, এবং ইরাক তো একটা ফেইড স্টেট করে ফেলেছে, সেটার জন্য তো কোনো মানে অনুতাপ, অ্যাপোলজি, কম্পেনসেশন, এগুলো তো প্রশ্নই উঠে না। বরং আবার 20 বছর পরে আবার ঠিক একই জায়গায় দাঁড়িয়ে একই জিনিস করা হবে। তো আমি আন্তর্জাতিক কোনো কি বলবো, কোনো সংস্থা থেকে কোনো মিনিংফুল আমি আশা করি না পদক্ষেপ। খালি আমি একটা জিনিসই ভাবছি যে এখন এশিয়ায় একটা রাইজিং ট্রেড ডাইট আছে, এশিয়ার ট্রেড রিলেশন গুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং সেইখানে ইরান একটা মানে ইরান তো জিওগ্রাফিক্যালি অনেক বড় একটা দেশ, এবং তার যে লোকেশনটা যে জায়গায়, ইরানকে ছাড়া এই জিনিসগুলো সম্ভব না। তো অন্যান্য দেশেরও কিন্তু একটা স্টেক আছে। তো তারা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি এসে কিছু করবে না, কিন্তু তারা যদি পরোক্ষভাবে সাহায্য করে তাদের নিজেদের স্বার্থে,
সেটা যদি হয়, সেটা হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না, সেটা যদি হয় সেটা একটা হয়তো ইরানকে সাহায্য করতে পারে। কিন্তু আপনার কোনো সিকিউরিটি কাউন্সিলের কোনো কিছু দিয়ে, জাতিসংঘ কোনো হিউম্যান রাইটস এর এগুলো দিয়ে এগুলো কিছুই হবে। জি, হাসান ফেরদৌস, আমরা খুব শক্ত গলায় কথা বলতে দেখছি চীন এবং রাশিয়াকে। যদিও রাশিয়া এখন পর্যন্ত সেই পর্যায়ের কোনো সহযোগিতা ইরানকে করেনি, তারা একটা সময় বরং স্টেটমেন্ট দিচ্ছিল এরকম যে ইরান তো আমাদের কাছে কোনো সহায়তা চায়নি, কিন্তু রাশিয়া এখন আন্তর্জাতিক আইনের কথা বলছে, নানা বিষয়গুলো বলছে। অনেকেই মনে করছেন রাশিয়া এই যে তার চুপচাপ থাকাটা ইরানের ব্যাপারে, সেটি আসলে রাশিয়া ধীরে ধীরে তার আন্তর্জাতিক যে মিত্রগুলো আছে সেই মিত্রগুলো হারিয়ে ফেলছে। অর্থাৎ তারা তাদের যে স্ট্রং ভয়েসটা সেটি কোথাও কিংবা অ্যাক্টিভিটির মাধ্যমে সেটি দিচ্ছে না। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত যদি এই যুদ্ধটা আরেকটু বড় হয়, আমেরিকা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে হামলা চালানোর চেষ্টা করে, ইরান পাল্টা কোনো হামলার চেষ্টা করে, রাশিয়া কিংবা চীন তারা কোনো ভূমিকা রাখবে, নাকি তারা ওই কূটনৈতিক লেভেলেই কথা বলে যাবে? না, কোনো ভূমিকা তারা রাখবে না। রাশিয়া নিজেই যুদ্ধে ক্লান্ত, 1 মিলিয়ন লোক তারা হারিয়েছে। ভাবতে পারো, একটা যুদ্ধে তারা 1 মিলিয়ন, 10 লক্ষ লোক তারা হারিয়েছে। আজকে রিপোর্ট এটা। সে দেশের চিরে চিত্র হয়ে আছে, টিকে আছে। তার ইকোনমির 15%, তার জিডিপি 15% খরচ করছে যুদ্ধ বাবদ। এই দেশ যদি কাল যুদ্ধ বন্ধ হয়ে যায়, তারা তো পারবে না তো। কারণ এই দেশটা টিকে আছে শুধুমাত্র যুদ্ধের কারণে। লোকজন মেনে নিচ্ছে যুদ্ধ চলছে বলে। যেই মুহূর্তে যুদ্ধ বন্ধ হবে, দেখবে রাশিয়ার এই প্রতিষ্ঠানের কি অবস্থা হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু এরা কুটোটাও নাড়বে না, কারণ এই যুদ্ধ তারা জানে লুজিং ব্যাটল। এই যুদ্ধটা তাদের জন্য একটা জয়ের কোনো সুযোগ নেই। আগের কথা একটু বলে নিই আমি। জাতিসংঘ, আমি সারা জীবন ব্যয় করেছি এই সংগঠনের পক্ষে কাজ করে, এবং এটি একটি কাগজে বাঘও নয়, বেড়া। এরা সবচেয়ে ভালো পারে কি বিবৃতি প্রকাশ করতে। এই বিবৃতিগুলি আগে থেকে লেখা থাকে, যখন সেটা প্রয়োজন হয় তুলে দেয়। আবার ঠিকই বলেছেন, ইরানের জায়গায় ইরাক, ইরাকের জায়গায় ইরান, এর বাইরে কিছু নয়। কিন্তু ভ্যালু একটা আছে। কারণ হচ্ছে যে পৃথিবীতে কেউ কাউকে না কাউকে নৈতিক কথাটা বলতে হবে। এই কাজটা তুমি ঠিক করছো না, তখন আপনাকে বলতে হবে। তা না বলি আমরা, পৃথিবী সাপদের দেশ হয়ে পড়বে। পৃথিবী বাস ভালুকের দেশ হবে, মানুষের দেশ হবে না। তার যদি প্রয়োজন আমাদের আওয়াজটা বাড়া। যদি আওয়াজটা মনে করা যায়, বললাম 2003 সালে 15 লক্ষ লোক, যদি 1 কোটি লোক দাঁড়াতো, বুশ সাহেবের সাহস হতো না। আমরা পেরেছি 15 লক্ষ লোককে ডাকতে। যদি 1 কোটি লোক, আমেরিকার 30 কোটি মানুষ দাঁড়াবেন, 1 কোটি। সারা বিশ্বের 6 বিলিয়ন মানুষের মধ্যে যদি 1 বিলিয়ন লোক দাঁড়াতো, বা 50 লক্ষ লোক দাঁড়াতো, প্রতিবাদ করতো, শুনতে বাধ্য হতো। আমরা মোবিলাইজ করতে ব্যর্থ হয়েছি। এই 10 জন লোক দেখে, মামদানিকে দেখে, স্টেটমেন্ট দেখে খুশি হচ্ছি, কিন্তু খুশি হওয়া যথেষ্ট নয়। এটাকে এফেক্টিভলি চ্যানেলাইজ করতে হবে, যেটা আমরা এখনো পারি। জি, ডক্টর মেহনাজ মোমেন, পাকিস্তানের ভূমিকাটা একটু আলোচনা করতে চাই আপনার কাছে। পাকিস্তান দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে এবং তারা বিবৃতি দিয়েছে। সেই পাকিস্তান আবার পরদিন যখন নিন্দা জানালো, তখন আবার ভারতীয় মিডিয়া বলছে হিপোক্রেট। পাকিস্তান যে কত হিপোক্রেট সেটি তারা বারবার করে তুলে ধরছে। পাকিস্তানের ভূমিকাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কারণ অনেকেই আশঙ্কা করছে যে ইরানের পর পাকিস্তান পরবর্তী টার্গেট কোনো না কোনো ভাবে হয়ে যেতে পারে। পাকিস্তান হয়তো সাইকোলজিক্যালি যে জিনিসটা চেষ্টা করছিল যে ট্রাম্পকে, কারণ আমরা এটা শুনেছি যে ট্রাম্পের ভীষণ ইচ্ছা নোবেল প্রাইজ পাওয়া, বিশেষ করে প্রেসিডেন্ট ওবামা পাওয়ার পরে ওনার কাছে মনে হয় যে উনি বারবার কিন্তু এই কথাটা বলেছে। তো পাকিস্তান হয়তো চেষ্টা করছিল যে এই কোনোভাবে যদি তাকে বিরত রাখা যায় এই ধরনের কথা বলে, ইভেন নোবেল প্রাইজ দিয়েও তাও যদি যুদ্ধ থেকে বিরত রাখা যায়। কিন্তু পাকিস্তান একটা অনেক একটা কি বলবো, মানে আমি এখানে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল তা না, কিন্তু তারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তারা আমেরিকার বিপক্ষে যাওয়াও তাদের জন্য মানে মৃত্যু সম, আবার না যাওয়াও মৃত্যু সম। এখন এটা হচ্ছে যে কিভাবে তারা মৃত্যু চায়, অনেকটা এরকম। কারণ ইরানের যে অবস্থাটা মানে হবে যদি আমেরিকা একদম সাকসেসফুল হয়, নেক্সট হচ্ছে পাকিস্তান। এবং কারণ পাকিস্তানে শুধু শক্তিশালী দেশ না, পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনাল আছে। কাজে নেক্সট এটা তাদের জানা উচিত। কিন্তু জানার পরেও এখন যদি তারা আমেরিকার সহায়তা না করে, তাদেরকে এখন যে মূল্যটা দিতে হবে সেটাকে তারা দিতে প্রস্তুত কিনা। তো তাদেরও নিজের মানে সেটাই আমি বলছি যে আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা দেখছি, সমর্থন,
বিবৃতি, যে কথাগুলো দেখছি, কিন্তু তার আড়ালেও অনেক কিছু চলছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। কারণ সেগুলো এই সমস্ত দেশই হোক, চীন, রাশিয়া, পাকিস্তান, অনেক কিছু প্রচার করছে না। আর চীনের ব্যাপারে একটা কথা বলি, চীন কিন্তু কোনো ধরনের যুদ্ধে আগ্রহী না, তারা খালি আপনার একটা বাণিজ্যে আগ্রহী। তো তারা কিন্তু যদি ইরানকে সহায়তা করেও তারা কোনোদিন তারা প্রকাশ্যে এসে করবে না, কারণ তারা চায় একটা শান্তিপূর্ণ একটা মানে তাদের তখন তারা রাইজিং টাইম এশিয়াতে, তাই না? তারা এই সমস্ত জিনিসগুলোই চায় যেখানে তারা মানে সবচেয়ে ব্যাপকভাবে বাণিজ্য করতে পারবে। আর তাদেরও সবচেয়ে বড় শত্রু আমেরিকা, কিন্তু তাদের তো কিছু করতে হবে না, তারা খালি বসে বসে দেখবে আর নেক্সট 5, 6, 10 বছরের মধ্যে আমেরিকার শক্তি কিভাবে করে শেষ হচ্ছে, কারণ আমেরিকা নিজেই সেটা করছে। জি, হাসান ফেরদৌস, এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই। সেটা হলো যে ভারতের সঙ্গে ইরানের খুব চমৎকার সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে খুব চমৎকার সম্পর্ক, কারণ ভারত প্রচুর আমদানি করে ইরান থেকে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি এই যুদ্ধের মধ্যেই তিনি ইরানের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন আলোচনার জন্য এবং অন্যান্য বিষয়গুলো। কেউ কেউ মনে করছেন যে ভারত এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে পাকিস্তানের সাথে, যেহেতু তাদের সাম্প্রতিক যে যুদ্ধটা অসমাপ্ত থেকে গেছে অনেকটা, অর্থাৎ যে টার্গেট নিয়ে তারা করতে চেয়েছিল সেটি হয়তো হয়নি, প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ করেছেন। এই সময়টায় তারা পাকিস্তানে হামলা করার কোনো পরিকল্পনার আশঙ্কা আপনি দেখছেন কিনা? প্রশ্ন আবার করো, কে হামলা করবে? ইরান? না, না, ভারত পাকিস্তানে হামলা করার এই সুযোগটা নিতে পারে কিনা, কোন একটা যুদ্ধ তৈরি করে? না, আমার মনে হয় না যে ভারতের সেই হাঁটুর জোর আছে। গত যুদ্ধে তারা বিপর্যস্ত হয়েছে, তাদের একাধিক বিমান ধসে পড়েছে, পলিটিক্যালি বড় রকম ক্রাইসিসের মুখে পড়েছে মোদী সরকার, এখনো জবাব দিতে পারেনি। কয়টা প্লেন ভেঙে পড়েছে, তারা জবাব দিতে পারেনি। এই অবস্থায় নতুন করে যুদ্ধে জড়ানোর কোনো প্রশ্ন হচ্ছে না। যে ঘটনা ঘটলো আসিফ মনির সাহেবের হোয়াইট হাউসে আসা নিয়ে, খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আসিফ মনির একটা সেনাবাহিনীর প্রধান, রাষ্ট্রপ্রধান নন তিনি সরকার প্রধান নন, এক সামরিক বাহিনীর প্রধান। তার সঙ্গে কিন্তু হোম মিনিস্টার এসছে, কিন্তু হোয়াইট হাউসের ডিনারে লাঞ্চে কিন্তু হোম মিনিস্টার সাহেব কিন্তু আমন্ত্রিত হন, উনি বাইরে বলেছিলেন, অন্যত্র বলেছিলেন। আসিফ মনির সাহেব আরো 3জন জেনারেল নিয়ে হোয়াইট হাউসে লাঞ্চ করেছেন। এবং আরো মজা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন যে আই এম অনার্ড মিস্টার জেনারেল, আমি অনার্ড, তুমি কে? একটা সেনাবাহিনীর প্রধান, তাকে বিশ্বের সবচেয়ে শক্তিধর লোককে বলছে আমি অনার্ড। এই যে বুড়োটার নামে ঝুলিয়েছে পাকিস্তান সবার আগে, বলে অনেকেই ঝোলাবে এবং আগেও ঝুলিয়েছে, তুমি তো নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। ট্রাম্প সাহেব তো কনভিন্স তিনি নোবেল প্রাইজ পাওয়ার, তিনি অনেক কিছু করবেন। তিনি বলেছেন আমি রোয়ান্ডা যুদ্ধ থামিয়েছি, আমি এই যুদ্ধ থামিয়েছি, আমার তো পাওয়ার কথা, কিন্তু আমি পাবো না, লিবারেল আমাকে দেবে না। কিন্তু তিনি চান, হয়তো তোমার মনে থাকতে পারে 2017 সালে তিনি জাপান গিয়েছিলেন, এবং জাপান গিয়ে জাপানের প্রধানমন্ত্রীকে দিয়ে চিঠি শিখিয়েছিলেন রেকমেন্ডেশন তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে। তার 1 সপ্তাহ পরে জাপানের প্রধানমন্ত্রী মারালাগোতে এসেছিলেন তার সঙ্গে লাঞ্চ করবার জন্য, বলে এটা তার মাথার মধ্যে আছে। এবং আমি প্রোগ্রামে একাধিকবার বলেছি, এই যে পিস অফেন্সিভ তিনি করেছেন, পিস অফেন্সিভ বলতে কি বলছে আমি, গাজায় তার শান্তি প্রস্তাব তিনি একদিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন, ইরানের সাথে নিউক্লিয়ার ডিল করবেন, এই সবই তার পিস অফেন্সিভের অংশ। কিন্তু তিনি হেরে গেলেন বাস্তবতার সাথে। তিনি চাইবেন মানে বলবে না হয়ে যাবে তা তো নয়, খুব জটিল জিনিসগুলি। উনি বলছেন কি, আমি সিদ্ধান্ত গ্রহণের 1 মিনিট আগেও কি জানবে না, সিদ্ধান্ত গ্রহণ লম্বা প্রক্রিয়া, যুদ্ধের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, এই জন্য প্রয়োজন লম্বা প্রস্তুতি। যেমন ধরা যাক, এখন আমরা কি আছি, আজকে অ্যাক্সিওসে লম্বা রিপোর্ট করেছে বারাক রাবি, খুব দমকা সাংবাদিক। তিনি বলছেন 2 মাস ধরে কথা হচ্ছে, 2 মাস ধরে ইসরায়েলের সাথে কথা হচ্ছে আমেরিকা, কিভাবে কোথায় কখন বোমা ফেলা হবে। রাবিদ বলছেন যে আমেরিকার ইতিহাসে দুই দেশের মধ্যে এত ঘনিষ্ঠ সামরিক যোগাযোগ আগে কখনো হয়নি। এটা তার কথা, আমার কথা নয়। তার মানে they have been working behind the scenes for the past 2 months এই যুদ্ধের জন্য। ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই, একদিন পরেই আমরা একটু প্রসঙ্গ পাল্টে যাচ্ছি যে নিউ ইয়র্ক সিটি নির্বাচন 24শে জুন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচিত হবে, আগাম ভোট চলছে যেটি আজকে শেষ হয়েছে। আমরা খুব হাড্ডাহাড্ডি লড়াই একটা আভাস পাচ্ছি সাবেক গভর্নর এন্ড্রিউ কুমো এবং তরুণ তুর্কি মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানির মধ্যে।
অনেকে মনে করছেন না, এন্ড্রু কুমোকে হারানো সম্ভব নয়, সেটা জোরান মামদানি হোক, ওকাসিয়া কর্টেজ হোক, যেই হোক না কেন, তরুণ যারাই আসুক না কেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আসলে জোরান? জুয়েল, সত্যি কথা বলি, আমরা একটা স্বপ্ন দেখি, যে স্বপ্ন অনেকটা বাস্তব না। আমরা কি স্বপ্ন দেখি? যে জোহরানের মধ্যে একটা আইডিয়ালিস্টিক লোক এই শহরের মেয়র হবে, এটা আমাদের স্বপ্ন। কিন্তু সকাল বলি স্বপ্ন ভেঙে যায়। বাস্তবতাটা কি? জোহরান হয়তো বাই প্রাইমারিতে জিততে পারে, কারণ প্রাইমারিতে ভোট দিয়ে কারা যায়? দলের সবচেয়ে কমিটেড লোক। আমরা কি জানি যে এই শহরের তরুণরা প্রবলভাবে আন্দোলিত হয়েছে, তরুণদের আন্দোলন দ্বারাই জোহরান এত দূরে এগিয়ে এসে, এবং দুটি মাত্র অপিনিয়ন বলে আমরা দেখেছি জোহরান এই সামান্য হলো এগিয়ে আছে, যদি অধিকাংশ জনমত জরিপে অ্যান্ড্রু কুমো এগিয়ে। বাস্তব হচ্ছে যে যদি জোহরান জেতেও ধরা যাক প্রাইমারি জিতলো জোহরান, কারণ এই র্যাঙ্ক চয়েস তাকে হেল্প করতে পারে বলে ভাবা হচ্ছে। কেমন? যে মুহূর্তে জোহরান জিতবে ডেমোক্রেটিক পার্টি নমিনেশন, সমস্ত এস্টাবলিশমেন্ট দুই দলেরই, রিপাবলিকান ডেমোক্রেট, তার বিরুদ্ধে খাড়া হবে। প্লাস জুইশ লবি। হোয়াট ইজ জুইশ লবি? মানি, পাওয়ার অ্যান্ড মিডিয়া। জোহরানের পক্ষে এটা ফাইট করে যেতা নেক্সট উইক পসিবল। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। শাহনাহানি, আমাদের আর লড়াকু সৈনিক, সে একটা অবস্থান নিয়েছিল কি, গাঁজা প্রশ্নে একটা নৈতিক অবস্থান নিয়েছিল। ফলে কি জানো জানো, তার কনস্টিটুয়েন্সিতে দেখা গেল যে সে প্রবল প্রতিবাদের মুখে মেয়েকে জুইশ লবি, এবং সেখানে বাধ্য হয়ে শাহনাহানিকে তার অবস্থান চেঞ্জ করতে হয়েছে। এখন সে বলছে যে গাজায় যে ঘটনা ঘটছে তাকে সন্দেহ করছে বটে, কিন্তু পাশাপাশি হামাসের যে আক্রমণ তাকে সে তীব্র কঠোর ভাবে নিন্দা করছে, এবং সে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে এন্টিসেমিটিজম বাড়ছে, মানে কম্প্রোমাইজ শেষ করতে হবে। জোহরানকেও একটা কম্প্রোমাইজ করতে হবে, যে আইডেন্টিটি অবস্থা তিনি নিয়েছে। যেমন ধরা যাক এক্সাম্পল তোমাকে দিয়ে যাবে, তিনি বলছেন কি তিনি নেতানিয়াহুকে অ্যারেস্ট করবেন, আইসিসি তাহলে অ্যারেস্ট আর পরে জানতে পারা, এটা অ্যাবস্ট্রাক্ট কথা। আমেরিকা আইসিসির মেম্বার না পর্যন্ত, আইসিসির জুরিসডিকশন আমেরিকা এক্সেপ্ট করে না, উনি বলে বসছেন আমাদের খুশি করবার জন্য তিনি নেতানিয়াহুকে অ্যারেস্ট করবেন নিউ ইয়র্ক আসলে। ঠিক কতক্ষণ শুনতে ভালো লাগে, আমরা চাই তিনি অ্যারেস্ট হোক, বাট রিয়েলিস্টিক না। মানে আমার শেষ কথা হচ্ছে যে জোহরান প্রাইমারি জিততে পারে, কিন্তু আলটিমেটলি ফাইনালি তিনি জিতবেন বলে আমার মনে হয় না। জি, ডক্টর মেনহাজ মোমেন, আপনার কাছে এই প্রসঙ্গে একটু জানবো। সেটি হলো যে নিউ ইয়র্ক টাইমস তারা সাধারণত কাউকে এন্ডোর্স করে না, কিন্তু এই নির্বাচনে যেটি দেখা গেল তারা বলছে কাউকে এন্ডোর্স করছে না, কিন্তু জোরান মামদানিকে ঠেকাও কিংবা জোরান মামদানিকে বাদ দাও, তাকে ভোট দেবা না, সে অনভিজ্ঞ। তারা কুমোর স্লাইডলি সমালোচনা করেছে, ব্র্যাডল্যান্ডার কিংবা অন্যদেরকে তারা এগিয়ে রাখছে, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এই অবস্থান নেওয়ার পিছনে অন্য কোনো যে শক্তিগুলোর কথা হাসান ফেরদৌস বলছিলেন, তেমন কোনো শক্তির বিষয় আছে কিনা? আচ্ছা, এই প্রসঙ্গে আমি হাসান ফেরদৌসের সাথে একেবারে 100% সহমত। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। উনি যে কথাটা বলছেন যে স্বপ্নভঙ্গের কথা, এই স্বপ্নভঙ্গ কে করে? স্বপ্নভঙ্গ কিন্তু ডেমোক্রেটিক পার্টি করে। যদি কোনোভাবে জোহরান মামদানি প্রাইমারিতে যায়, তাহলে আমরা দেখবো রিপাবলিকান পার্টির থেকে বেশি ডেমোক্রেটিক পার্টি কিন্তু তৎপর হবে কোনোভাবেই যাতে জোহরান না। এবং নিউ ইয়র্ক টাইমসের কথা, যতই তারা নিজেদেরকে লিবারাল প্রগ্রেসিভ বলুক, তাদেরও কিছু আপনার অনেক তাদের বায়াস আছে, যেখানে তারা মানির কাছে, জুইশ লবির কাছে তারা একদম মানে বিক্রি হয়ে আছে। কাজে জোহরান মামদানি তারা মানে তাদের নিয়ম ভেঙে তারা কাউকে ঠিক করেনি, কি বলবো, এন্ডোর্স করেনি। হ্যাঁ, এন্ডোর্স করেনি, কিন্তু নন এন্ডোর্স হচ্ছে জোহরান মামদানি। এবং আপনি এটা ভেবে দেখেন, তার সাথে যে দুজন ক্যান্ডিডেট অ্যান্ড্রু কুমো এবং এরিক অ্যাডামস এর কথা আমি বলবো, যে এর আগের মানে মেয়র, তো এই দুজন তাদের যে কি খারাপ রেকর্ড, এই করাপশনের রেকর্ডের পরেও তারা তাদেরকে বা অ্যান্ড্রু কুমোর পক্ষে কথা বলবে, তারপরও নতুন কারো পক্ষে কথা বলবে। তো নিউ ইয়র্ক টাইমসে এটা মানে এখানে তার বিশেষ করে আপনার নিউ ইয়র্ক শহরে এখানে তো অনেক বেশি আপনার এই জুইশ লবি, তারপরে এই প্যাকের ক্ষমতা, তারপর মানি, এই জিনিসটা অনেক বেশি প্রভাব।
তো আমি যদিও জোহরানকে দেখে আমি অ্যাকচুয়ালি আপনাদেরই একটা প্রোগ্রামে একবার, জোহরানও ছিল আমিও ছিলাম, এবং আমি খুবই ইমপ্রেসড তাকে দেখে। কিন্তু আমিও একমত যে জোহরান যদি জিতে মানে সেটা খুব মিরেকলের মতো হবে। এবং প্রাইমারি যেমন আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজ, ওটাও কিন্তু সে প্রাইমারিতে জিতে গেছে, কারণ তাকে সিরিয়াস কন্টেন্ডার হিসেবে নেওয়া হয়। এবং বাই দ্য টাইম সে জিতে গেছেন, ওই সিটটা ডেমোক্রেটদের জন্য এত জরুরি ছিল যে তখন তারা সেটাকে আর কোনো কিছু করতেও পারেনি, এবং ওই সিটে মনে হয় মানে মোর দেন 90% ভোট নিয়ে ডেমোক্রেটিক প্রার্থী জেতে, তাই না? এবং যে কথাটা হাসান ফেরদৌস বলছিলেন কম্প্রোমাইজের কথা, আমরা অনেক প্রগতিশীল মানুষকে আমরা কংগ্রেসে যেতে দেখেছি, কিন্তু তাদের অনেক অবস্থানই আবার আমরা দেখেছি তারা কম্প্রোমাইজ করে। তো এটা খুবই দুঃখের। এবং আমি যেটা বারবার বলি যে আমরা যে আজকে এই যে আমরা এই ট্রাম্প নির্বাচিত হলে আমরা এইরকম একটা যুদ্ধের মধ্যে, শুধু যুদ্ধ নাকি মানে এই যে আইস এভাবে করে মানে আমি বলবো যে অনৈতিক ভাবে এবং আইন ভঙ্গ করে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো জিনিসের মধ্যে এগুলোর জন্য আমি আসলে ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করি যে তারা যদি কোনো ভালো ক্যান্ডিডেট দিতে পারতেন, এবং তারা যদি বারবার তাদের নিজেদের প্রগতিশীল ক্যান্ডিডেটদেরকে ধ্বংস করে না দিতেন, তাহলে আমরা এই জায়গায় এটি হয়তো আসতো না। হাসান ফেরদৌস, একেবারে 1 মিনিট সময় আপনার জন্য আমরা রেখেছি। সেটা হলো যে আপনার সিটিতে এই নির্বাচনটা হচ্ছে, প্রায় 3 মিলিয়নের বেশি রেজিস্টার্ড ডেমোক্রেট ভোটার, কিন্তু এর মধ্যে 262,000 নিষ্ক্রিয় ভোটার যারা ভোট দিতে যান না। এই বছরের ফেব্রুয়ারি তথ্য আমি আপনাকে বলছি। আমি একটু আপনার কাছে বলবো যে বাংলাদেশি ভোটাররা, কমিউনিটিরা যাকে ভোট দেন তারা যাতে ভোট দিতে যান, এই আহ্বানটা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, এরপর আমরা অনুষ্ঠান শেষ করব। অ্যাবসলিউটলি খুবই জরুরি হচ্ছে যাতে করে এইবারের যে প্রাইমারি হচ্ছে এবং প্রাইমারির পরে যে নভেম্বরের নির্বাচনে আমরা যেন বড় সংখ্যায় অংশ নিই। তার একাধিক কারণ আছে। প্রধান কারণ, নিউ ইয়র্কে কিন্তু আমরা এখন একটা সংখ্যায় বেশ ভারী আমরা, কিন্তু ভারী অনুপাতে আমাদের রাজনৈতিক গুরুত্ব নেই। আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে বিভিন্ন ক্যান্ডিডেট আমার থেকে এগুচ্ছে, কিন্তু যে ক্লাউডটা আমার থাকার কথা রাজনৈতিক প্রক্রিয়া, সেই ক্লাউডটা নেই। তার মূল কারণ আমরা পার্টিসিপেট করি না। আমরা সকল স্তরে কিন্তু আমাদের পার্টিসিপেট নেই। ফলে খুব জরুরি হচ্ছে প্লিজ আমাদেরকে ভিজিবল হওয়া। আমি বারবার একটা কথা বলি, ভিজিবিলিটি রাজনীতির প্রধান জিনিস হচ্ছে ভিজিবিলিটি। এরা কারা? এই এত লোকগুলি কারা মিছিলে এসছে? বাংলাদেশ। প্রতিবাদ করছে কারা? বাংলাদেশি। কি নিয়ে প্রতিবাদ করছে? এই বিষয়ে প্রতিবাদ করছে। এই ভিজিবিলিটি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফলে সেই কারণে আমি অনুরোধ করবো, যাকেই ভোট দিন আপনারা, সে মামদানি হোক, ব্র্যাড ল্যান্ডার হোক, কে পাস হবো, কোনো আপত্তি নেই, ভোট দিন। এবং আপনি যে আছেন এ কথা সবাইকে জানতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সঙ্গে প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাকেও আমরা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক যারা দেখছেন তাদেরকে জানাতে চাই যে 24শে জুন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত লম্বা সময় আপনাদের ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ডেমোক্রেটিক রেজিস্টার্ড ভোটার যারা আছেন তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, কারণ ভোটের অরিজিনটাও কিন্তু দেখা হয়, কারা ভোট দিচ্ছেন, কোন কমিউনিটি ভোট দিচ্ছেন, এবং যেই কমিউনিটি যত বেশি ভোটে অংশ নেন, যিনি নির্বাচিত হন কিংবা যিনি নির্বাচনে দাঁড়ান, তারা চেষ্টা করেন সেই কমিউনিটিকে তত বেশি গুরুত্ব দিতে, তত বেশি প্রায়োরিটি দিয়ে তাদের নীতিগুলো প্রণয়ন করতে, যাতে ওই কমিউনিটির বিপক্ষে সেই নীতিগুলো না যায়, কারণ তারা ফ্যাক্টর। তাই আমরা বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, যারা আমাদের দর্শক নিউ ইয়র্কে বসে দেখেন, তাদের সবাইকে বলবো 24শে জুন সকাল 6টা থেকে রাত 9টা আপনার অধিকার প্রয়োগের সময়, এবং এই সুযোগটি অবশ্যই আপনারা নেবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।